যে বসিরহাট থেকে বিজেপি শুভেন্দু অধিকারীকে প্রতিনিধিত্ব করিয়ে তাকে সেন্ট্রালে নিয়ে চলে যাবে, আর পশ্চিমবাংলায় আরএসএস পন্থী দিলীপ ঘোষ এরা হয়তো মুখ্যমন্ত্রী হবে। সময়তেই বিজেপি নিজেদের পপুলার মুখ্যমন্ত্রীদের, সো কল্ড পপুলার মুখ্যমন্ত্রীদের সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়ে চলে গেছে। ভালো রেজাল্ট করবে এটাই তো স্বাভাবিক, কারণ কি পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত মানুষ তো এখনো ওয়াকিবহাল এবং এখনো তাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে যে তারা কি চায় না চায় সেটা তারা বুঝতে পারে। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে যদি কোনো কথা বলেন সেটা রাজ্যের কথা, এটাই আইন। মামলা করুন, ধরে ধরে মামলা করুন, প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা মসজিদ ধরে ধরে মামলা করুন, লাগান প্রত্যেকটা মন্দির মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগান, গুপ্তভাবে সিসিটিভি ক্যামেরা লাগান প্রয়োজন হলে, যাতে সেটা চোখে দেখা না যায়, কিন্তু তা যদি কোনো আধিকারিক বা কোনো আধিকারিক ভেসে কোনো গুন্ডা যদি জায়গায় ঢুকে আপনাদের মাইকে হাত দেয়, তাহলে তার ভিডিও ছবি পরিষ্কারভাবে আসে এবং সেই ভিডিও ছবি নিয়ে সরাসরি মামলা করুন। ইমেলের মাধ্যমে রেগুলার কমপ্লেন করুন যদি কেউ না কেউ এসে এইগুলো করেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো হিংসায় পার্টিসিপেট করবেন না। দেখুন, জ্ঞানেশ কুমার আর সেন্ট্রাল ফোর্সেস ছিল না তাই তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু জ্ঞানেশ কুমার আর সেন্ট্রাল ফোর্সেররা এই নির্বাচনের দায়িত্বে ছিলেন না, বার কাউন্সিল নির্বাচনের দায়িত্বে। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা এবং সিনিয়র অ্যাডভোকেটরা এর দায়িত্বে ছিলেন, স্বাভাবিকভাবেই বিজেপি জিতবে না, এটাই তো খুব স্বাভাবিক কথা। রাজ্যের বিধানসভা ভরাডুবির পরে বার কাউন্সিলে আপনারা ভালো রেজাল্ট করলেন, কতটা অক্সিজেন পাচ্ছেন? বার কাউন্সিলে ভালো রেজাল্ট করবে এটাই তো স্বাভাবিক, কারণ কি পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত মানুষ তো এখনো ওয়াকিবহাল এবং এখনো তাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে যে তারা কি চায় না চায় সেটা তারা বুঝতে পারে। এবং সেই রকম একটি জায়গায় এই রেজাল্ট হবে, এর থেকে অন্যথা কিছু হবে এটা আমরা আশা করছিলাম না। কিন্তু আবার একথাটাও মাথায় রাখতে হবে যে এই নির্বাচনের রেজাল্টের পরে যারা নির্বাচিত যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছেন বার কাউন্সিলে, তাদের উপরে পুলিশ নিশ্চয়ই আক্রমণ করবে, পুলিশ তাদেরকে ভয় দেখাবে, তাদের উপরে চাপ সৃষ্টি করবে যাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা বিজেপিতে তারা যোগদান করে। এবং এই জিনিস হলে বাংলার মানুষ নজরে রাখবেন, নজরে রেখে দেখবেন যে যারা তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বার কাউন্সিলে জিতলেন, তারা জেতার পরে অন্য কারুর দাসত্ব করেন কিনা। আপাতত বিধানসভায় 2 মাসের জন্য ঋতব্রত ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে থাকছেন, তারপরে কি হবে? কাউকে অসম্মান না করে বলি, একসময় বাড়িতে ঠিকে কাজের লোক রাখার প্রচলন ছিল, এখন বিধানসভায় ঠিকে বিরোধী দলনেতা রাখার প্রচলন আছে। মনে হচ্ছে যে মাস গেলে মাইনে পাবে, আসবে, দিনে দিনে ঘুরবে, বাসন মাজবে, চলে যাবে। তাতে যদি ঋতব্রত ব্যানার্জির ভালো লাগে তাহলে ওনাকে সেই ঠিকে কাজের লোকের কাজ মুবারক। শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের মামলাতে যে রায় সুপ্রিম কোর্ট মোটামুটি যে মন্তব্য করেছেন, তাতে করে কি ঋতব্রত তৃণমূল বিপদে এবং কালীঘাট তৃণমূল সুবিধা পেতে পারে বলে মনে হয়? ঋতব্রত তৃণমূল বলে কোনো ব্যাপার নেই, এখানে দুটো পরিষ্কার ভাগ আছে, একটা তৃণমূল কংগ্রেস আর একটা তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত কিছু চোটজোচ্চোর, যাদের কোনো উপায় নেই বলে তারা হয়তো পুলিশের ভয় বা বিজেপির ভয় এইসব জায়গায় গিয়ে নাম লিখিয়েছেন। এদেরকে নিয়ে আলোচনা করবেন না, বাংলার মানুষও করছে না, আপনারাও করবেন কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বা কোনো এক জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন যে ধর্মস্থান থেকে মাইক লাগানো হয়েছে, কত কত লাগানো হয়েছে সেগুলো সব তিনি কিন্তু বলেছেন। কিন্তু রাজ্য সরকারের যারা আইনজীবী আছে তারা কালকে এসে বলেছেন যে না, এরকম কোনো নির্দেশ নেই, মাইক লাগানোর কোনো প্রমাণ নেই। দেখুন, রাজ্য সরকারের আইনজীবী বলবেন না, বলুন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে যদি কোনো কথা বলেন সেটা রাজ্যের কথা, এটাই আইন। মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় দাঁড়িয়ে কোনো কথা বলেন সেটাই নবান্ন মানে আমাদের হেডকোয়ার্টার থেকে দাঁড়িয়ে যদি কোনো কথা বলেন সেটা মিথ্যে কথা হবে না, এটাই আমরা চাইবো। কিন্তু যদি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট জেনারেল দুটো বিপরীত মেরুতে কথা বলেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই পারে যে হয়তো অ্যাডভোকেট জেনারেল মানে আপনারা তো জানেন ভারতীয় জনতা পার্টিতে দুটো ভাগ আছে, এখন অনেক ভাগ, কিন্তু মধ্যস্থ দুটো ভাগ আছে, একটা আরএসএস বিজেপি, একটা নন আরএসএস বিজেপি। হয়তো মুখ্যমন্ত্রীর নন আরএসএস বিজেপির সাথে আরএসএস বিজেপির কোনো গন্ডগোল হচ্ছে, সেই জন্য অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে দাঁড়িয়ে যে কথা বলছেন সেটা মুখ্যমন্ত্রীর কথার সাথে মিলছে না, হয়তো আরএসএস বিজেপি যেটা চাইছে সেটা মুখ্যমন্ত্রীর নন আরএসএস বিজেপি চাইছে না।
সে এই এই যে টানাপোড়েন আরএসএস বিজেপি আর নন আরএসএস বিজেপি, সেই কারণেই বোধহয় মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের মধ্যে ফারাক হচ্ছে। এটা আশ্চর্য এবং ভারতের ইতিহাসে এটা বেনজির যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উল্টো বক্তব্য অ্যাডভোকেট জেনারেল দেন, এবং যখন মুখ্যমন্ত্রীর বক্তব্যের উল্টো বক্তব্য অ্যাডভোকেট জেনারেল দেন তখন বুঝতে হবে যে সরকারের কোনো স্থিতিশীলতা নেই। সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে প্রশাসনের লোক গিয়ে মসজিদ বা মন্দিরের মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এদিকে হাইকোর্টে এসে রাজ্য সরকারের যে আইনজীবীরা বা অ্যাডভোকেটরা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। যারা এই মাইক নামিয়েছেন বা যাদের নির্দেশে নেমেছে তাদের বিরুদ্ধে আইনত কী ব্যবস্থা নিতে হবে? শুনুন, যেহেতু রাজ্য থেকে কোনো রকম কোনো নির্দেশ নেই, যদি কেউ আপনার মাইক মানে মন্দিরের যদি মাইক কেউ নামাতে যায়, মসজিদের মাইক যদি কেউ নামাতে যায়, থানায় খবর দিন, ভিডিও করুন, আদালতে এসে সিঙ্গল আউট মামলা করুন, ধরে ধরে মামলা করুন, প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা মসজিদ ধরে ধরে মামলা করুন। আইনকে নিজের হাতে নেবেন না, কোনো উত্তপ্ত মন্তব্য করবেন না, কোনো জায়গায় কোনো রকম কাউকে ভয় দেখাবেন না, কারুর গায়ে হাত দেবেন না, কিন্তু তথ্য প্রমাণ রাখুন, তথ্য প্রমাণ রেখে সেটা নিয়ে মামলা করুন, আদালতে দ্বারস্থ হন, প্রয়োজনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যান, কিন্তু কোনো আইন বহির্ভূত কাজ করবেন না। সিসিটিভি ক্যামেরা লাগান, প্রত্যেকটা মন্দির মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগান, গুপ্তভাবে সিসিটিভি ক্যামেরা লাগান প্রয়োজন হলে, যাতে সেটা চোখে দেখা না যায়, কিন্তু তা যদি কোনো আধিকারিক বা কোনো আধিকারিক ভেসে কোনো গুন্ডা যদি জায়গায় ঢুকে আপনাদের মাইকে হাত দেয়, তাহলে তার ভিডিও ছবি পরিষ্কারভাবে আসে এবং সেই ভিডিও ছবি নিয়ে সরাসরি মামলা করুন। ইমেলের মাধ্যমে রেগুলার কমপ্লেন করুন যদি কেউ না কেউ এসে এইগুলো করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো হিংসায় পার্টিসিপেট করবেন না, সম্পূর্ণ আইন অনুযায়ী লড়াইটা করতে হবে, আইন বহির্ভূত কোনো কাজ করা চলবে না। বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন, নন্দীগ্রামে উপনির্বাচন, রেজিনগর উপনির্বাচন, কলকাতা বার কাউন্সিলে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করায় কিছু কিছু অক্সিজেন পাবে। দেখুন, এখনো তো এই কোনো নির্বাচনই এখনো ঘোষণা হয়নি, বসিরহাটের নির্বাচনে কিছু আইনি জটিলতাও আছে, সেগুলো সব মিটুক, আগে ঘোষণা হোক, যখন নির্বাচন ঘোষণা হবে তখন এই নিয়ে মন্তব্য করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী কি কোনো জায়গায় প্রতিনিধিত্ব করবে তিনটের মধ্যে? রেজিনগর বা যেই নির্বাচন ঘোষণাই হয়নি সেই নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবে না করবে সেটা তো কেউ জানে না। ধরুন, এটাও তো হতে পারে যে এই যে নির্বাচনগুলো, সেই নির্বাচনের মধ্যে আপনারা তো দেখেছেন অনেক সময়তেই বিজেপি নিজেদের পপুলার মুখ্যমন্ত্রীদের, সো কল্ড পপুলার মুখ্যমন্ত্রীদের সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়ে চলে গেছে। হতেই তো পারে যে বসিরহাট থেকে বিজেপি শুভেন্দু অধিকারীকে প্রতিনিধিত্ব করিয়ে তাকে সেন্ট্রালে নিয়ে চলে যাবে, আর পশ্চিমবাংলায় আরএসএস পন্থী দিলীপ ঘোষ এরা হয়তো মুখ্যমন্ত্রী হবে। বেশ কিছু মিডিয়াকে গদি মিডিয়া বলা হয়, তার মধ্যে আমরা দেখেছিলাম 2026 বিধানসভায় বেশ কিছু ইউটিউবার এবং মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা তারা বর্তমান শাসক দলের প্রতিদ্বন্দ্বিতা করে কেউ এমএলএ হয়েছেন, কেউ হেরে গিয়েছেন। আর সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আর বাংলার একজন অ্যাঙ্কার মহিক রঞ্জন, তিনিও নাকি শুনতে পাচ্ছি যে এবারে যে উপনির্বাচনগুলো আছে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাহলে যদি কোনো অ্যাঙ্কারিং, সে যদি কোনো দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তার অ্যাঙ্কারিং সত্তা তার থাকে কি? ময়ূকদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আপনারা ময়ূকদাকে সাংবাদিক বলছেন, ময়ূকদা নিজেও নিজেকে সাংবাদিক মনে করে না, তাই এই নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা নেই।